আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমার সঙ্গে ৭ সমুদ্র ১৩ নদীর ওই পার থেকে যুক্ত হয়েছে শারমিন শিলাপু। শিলাপুর আজকে জন্মদিন। শুভ জন্মদিন। Thank you so much. কেমন কাটছে শিলাপুর জন্মবার্ষিকী? আহ আসলে এই সময়ে জন্মদিন আসলে আসলে মন খারাপ হয়ে যায় কি আর করা। তবে আমার ছেলে সকালবেলা উঠেই সে আমার জন্য একটা কার্ড বানিয়েছে। কার্ড বানিয়ে সে আমার বয়সটা লিখে আমাকে দেখাচ্ছে। আমি বলছি, "ওহ মাই গড! প্লিজ নো, আমার এই বয়স না।" এই আরকি। আমার মেয়ে ফোন করেছে। আমার মেয়ে সেই অস্ট্রেলিয়া থাকে। হ্যাঁ, আর আমি থাকি এখানে ইউকে তে। সো সে কিছু গিফট মনে হয় পাঠিয়েছে। তো বলল যে, "তুমি বাসায় থেকো, এনি টাইম এটা আসবে।" সো আচ্ছা। এই তো আর কি। আর সব ভাই-বোনরা ফোন করছে, ফ্রেন্ডসরা উইশ করছে। মজাই আর লাগে। আর আমাদেরকে মিস করছো বাংলাদেশীদেরকে। অসম্ভব। আসলে বাংলাদেশকে যে আমি কি মিস করছি, কি মিস করি আসলে। এটা বলার বাইরে। আমার জন্য বিদেশ না। আমি সবসময় বলতাম, আমার জন্য বিদেশ না। আচ্ছা, আমি একটু দর্শকদের জানিয়ে রাখি অভিনেত্রী শারমিন শিলাপু মাঝে কিছুদিন উনি অভিনয় থেকে দূরে আছেন। কিন্তু আমরা যেটা যদি বলি যে অভিনয়ের নাটকের সোনালী সময়, সেই সময়কার সুপারস্টার, সেই সময়কার স্টার শিলা আপু। না, উনার সঙ্গে না। আমার খুব বেশি কাজ হয় নাই। সম্ভবত ২ টা বা ৩ টা কাজ হইছে। আ হুম। খুব তখন বেশি তুমি কাজ হয়নি। মাত্র তুমি স্টার্ট করছিলা তোমার সাংবাদিকতা স্টার্ট প্লাস করছিলাম, হ্যাঁ, হুম, কেবল শুরু করছিলাম। তো শিলা আপু এখন আছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে বোধহয় সেটেল হয়ে গেছে। শুনতে পাই নাই ইংল্যান্ডে জি। সেটেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইংল্যান্ডে সেটেলড হয়ে গেছে। হঠাৎ বাংলাদেশ ছেড়ে কেন যুক্তরাজ্যে সেটেল হওয়া? আসলে ওই বাচ্চাদের কথা ভেবেই আসলে আমার মেয়েটা চলে গেল অস্ট্রেলিয়াতে। তো ছোট বাচ্চাটাকে আমি আসলে একটু ভালোভাবে ভালো পড়াশোনার জন্য সবকিছু মিলিয়ে আমি চলে আসলাম। মনে হলো যে না ওখানে আসলে বাংলাদেশের অবস্থা, সিচুয়েশন সবকিছু মিলিয়ে আমার কাছে হ্যাঁ, মনে হয়েছে না আমি বাচ্চাটাকে একটু ভালোভাবে মানুষ করি। মেয়েটাকে তো আমি করেই ফেলেছি মাশাআল্লাহ। তো একে একটু টাইম দেই বেশি করে। সবকিছু মিলিয়ে ওকে একটা সেফ সিকিউরড একটা লাইফ। না, আমার সবচেয়ে জায়গায় যদি বাচ্চার কথা চিন্তা করেই আসলে চলে আসা তখন। আমার জায়গায় যদি সাধারণ কোনো মানুষ হয়তো তোমাকে প্রশ্নটা এভাবে করতো যে তুমিও অন্যান্য নায়িকাদের মতো বিদেশে যেয়ে সেটেল হইলা। আ না, আসলে অন্যান্য নায়িকাদের মতো ওরকম না বিষয়টা। অন্যান্য নায়িকারা সব ইউএসএ চলে গেছে। আমি কিন্তু ইউএসএ আসিনি। শাবনূর আপা আছে একদমই অস্ট্রেলিয়াতে, ইউকে তে চলে তারপরে আসা। হ্যাঁ, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে। সবারই আসলে চিন্তা ভাবনা আছে। মানে সবাই আসলে বাচ্চাদের কথাটাই চিন্তা করে। একটা সেফ একদম সিকিউরড একটা লাইফ, যে একটা ভালো লাইফ বাংলাদেশে যেটা অনেক কিছুই সম্ভব না। অনেক কিছু সম্ভব আবার অনেক কিছু সম্ভব না। তো আস্তে এইজন্য আসলে বাচ্চাদের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করেই অনেকে চলে আসে। আমিও যেটা করেছি আমার বাচ্চার কথা চিন্তা করে আমি চলে এসেছি। এখন তুমি তো একটা লাইফ লিড করছো অ্যাক্ট্রেস হিসেবে। আরেকটা লাইফ এখন লিড করছো মা হিসেবে। তো কোন লাইফটা মানে কম্পেয়ার করো কিভাবে? কি পার্থক্য লাগে? আ কম্পেয়ারিজম আসলে আমি যখন কাজ করছি আমি কিন্তু খুব অল্প বয়সে স্টার্ট করেছি। আমার অভিনয় জীবন এবং থিয়েটার জীবন এবং আমার মেয়েও কিন্তু অনেক অল্প বয়সে আমার মেয়ে হয়েছে। সো ওই সময়টা কিন্তু আমি আমার মেয়েকে দিতে পারি নাই। একদমই দিতে পারি নাই আমি আমার মেয়েকে। আমি যখন কাজ করেছি, আমি সকালবেলা উঠে চলে যেতাম কাজ করতে। মেয়েকে ঘুমিয়ে রেখে যেতাম। আবার এসে দেখতাম মেয়ে ঘুমিয়েছিল। মেয়েটাকে আমি সেভাবে সময় দিতে পারি নাই। কখন যে মনে হলো যে মেয়েটা বড় হয়ে গেছে। মেয়েটাকে আমি টাইমই দিতে পারি নাই। তো ওই জীবনটা একরকম ছিল তখন আসলে কাজ করতে হবে। ওই সময়টা তো বয়স কম। কাজ করার আর এবং ভালোবাসা ছিল প্রচন্ড। তো ওই সময়টা তো বলবো যে সোনালী সময় আমাদের অনেক আনন্দের সময়। অনেক ভালোভাবে আমরা কাজ করেছি। ওইটা একটা টাইম গেছে। আবার এখন যে টাইমটা কাটাচ্ছি, এটা একদম বলব যে আমি আকাশ পাতাল তফাৎ। তখনকার থেকে। আর এখনকার কাজটাও তো আমার ডিফারেন্ট একদমই। এবং আমি আমার ছেলেটাকে আমি অনেক সময় দিয়েছি। একদম ওর ছোট থেকে বেড়ে ওঠা, এখন ও 9 হলো। সারাক্ষণ ও শুধু আমার সাথেই কিন্তু। ওকে আমি অনেক টাইম দেই। যেটা আমি আমার মেয়েকে দিতে পারি নাই, সেটা আমি ওকে দিচ্ছি।
এটা এই আসলে যারা বাবা-মা না হইছে তারা এই ফিলটা বুঝবে না। আসলেই। এরপর একটু আসলেই তাই, যারা ডিফারেন্ট একটা বাবা-মা হয়েছে তারাই আসলে হ্যাঁ, বুঝতে পারবে যে আসলে বাচ্চাটাকে কিভাবে মানুষ করব, কিভাবে কি হবে। ওই চিন্তাটা আসলে চলেই আসে। আমরা যখন ধরেন এখন বুঝি, আমার বাবা-মা যখন আমরা ছোট ছিলাম, বাবা-মা কিছু জানে না। এই সারাক্ষণ বকে, এই করে, এটা করে। আসলে আমাদের ভালোর জন্যই করেছিল সবকিছু। এখন বুঝি যে আসলে বাবা-মা কি আর কি এটাই আরকি। বাচ্চা তো অনেকে বাচ্চাই। সাধারণ দর্শক অনেক কথা বলে দূর থেকে যে নায়িকা হয়েছে সন্তানকে নায়িকারা ঠিকমতো সময় দেয় না বা দিতে চায় না। আ দেয়ার ইচ্ছে নাই। এরা অনেক কিছু বলে। মানে উল্টা ভাবে চিন্তা করে। না, না, এটা কিন্তু একদমই ঠিক না। আমি এখনই যে বললাম যে আমি আমার মেয়েকে সময় দিতে পারি নাই, ওটার জন্য আমার কিন্তু অনেক গিল্ট ফিলিং। তখন কিন্তু আমি কাজ করেছি। তখন কিন্তু আমাদের কাজের সময়। এখন যদি আমি কাজটা না করি, তো আমি কিভাবে কি হবে? আমার ইনকামটা কিভাবে হবে? বা আপনাকে তো যেকোনো একটা কাজই করতে হবে। আর আমি সবসময় কিন্তু মানে আমি সিঙ্গেল প্যারেন্ট ছিলাম। আমার মেয়ের সময়, আমার ছেলের সময় আমি সিঙ্গেল প্যারেন্ট। তো আমি কাজ না করলে আমি আমার বাচ্চাদেরকে কিভাবে কি করব? আমি আমার লাইফ কিভাবে লিড করব? সো আমাকে কাজ করতে হবে। এবং আমি বলছি যে সময় দিতে পারি নাই। বাট ওই সময়ের মধ্যেই কিন্তু আমি আমার মেয়ের জন্য আমি আমার বেস্টটা চেষ্টা করেছি। এবং আমি প্রাউডলি বলতে পারি আমার মেয়ে এখন ফার্মাসিস্ট। সে অস্ট্রেলিয়ায় থাকে। তাকে আমি ও লেভেলস করেছে একটা ভালো স্কুলে সানিডেলে। এ লেভেলস করেছে। তারপর করে সে অস্ট্রেলিয়া পড়তে চলে যায়। তো আমি বলব যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি আমার মেয়েকে। তো আমার মেয়ে সাকসেসফুল। আমি যদি তারপর বলি। একটা কোয়েশ্চেন করি যেহেতু সিঙ্গেল মাদার এর কথা আসলো। সিঙ্গেল মাদাররা তো সবসময়ই এক ধরনের প্রবলেম ফেস করেই। কিন্তু একজন নায়িকা যখন সিঙ্গেল মাদার হয়, তখন সে কি ধরনের প্রবলেম আলাদা কি প্রবলেম ফেস করে? একজন আসলে সিঙ্গেল মাদারদের কষ্ট, প্রবলেম এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা যে কি কষ্ট। আপ ধরো একজন পার্টনার কিন্তু ভাগাভাগি করে নেয় কাজ। হুম? তো সেটা আমার ছিল না। এক হাতে আমাকে কাজও করতে হয়, এক হাতে আমাকে বাসা দেখতে হয়, এক হাতে আবার মেয়ের রেসপনসিবিলিটি, আমাদের কিছু কাজ সবকিছু মিলিয়ে আসলে হিমশিম খেতে হয়। আর পুরোটাই তো একা ইনকাম করতে হয়। সো এইটা যে কি কষ্ট। এবং তুমি যদি ভালো ইনকাম না করো, মাশাআল্লাহ আমি অনেক ভালো ছিলাম। বাংলাদেশে আমি অনেক কাজও করেছি। আমার ব্যবসা ছিল। সো আমি ওই কষ্টটার মধ্যে আমার পড়তে হয়নি। কিন্তু আমার সেই ইচ্ছাটা ছিল কাজ করার। সবসময় আমি কাজ করেছি। অনেক কষ্ট। একটা অ্যাজ এ সিঙ্গল প্যারেন্ট একটা বাচ্চা মানুষ করা ভীষণ কষ্টের। তো এবং এক এইটাই হাতে তুমি আমাদের স্কুলে নিচ্ছ, একবার প্যারেন্টস মিটিং হচ্ছে, আবার তোমাকে কাজে যাইতে হইতেছে। মানে হয় না যে আবার তুমি বাসায় এসে তুমি একটা কাজ করতেছো। তোমার বাসায়ও তো অনেক রেসপন্সিবিলিটি থাকে। তোমার বাবা-মা থাকে, ভাই-বোন থাকে। সবকিছু মিলিয়ে আসলে ভীষণ টাফ মানে একা প্যারেন্টিং। এবং একা তুমি প্যারেন্টিং প্রবলেম আরো বেশি গুলা মেয়ের স্পেসিফিক ক্ষেত্রে করে আমার বললা যেমন না তুমি স্পেসিফিক করে প্রবলেম গুলা বললা না যে এই প্রবলেম হয় কিন্তু বললা যে একটু অনেক দাঁড়াও, আমি প্রবলেম। তোমার সাউন্ড খুব আস্তে শুনতে পাচ্ছি। আমি একটু দরজাটা একটু লাগাই নাই, দাঁড়াও। আম কি স্পেসিফিক হচ্ছে যে বললাম যে দের প্রবলেম গুলা তুমি স্পেসিফিকলি বললা না যে এই প্রবলেম হয় কিন্তু বুঝালা যে অনেক প্রবলেম ফেস করতে হয়। না আমি একটু স্পেসিফিক অনেক জানতে চাইছিলাম। প্রবলেম ফেস করতে হয় বাংলাদেশে। এবং সবচেয়ে বেশি প্রবলেম কি হয় জানো? এটা আমি বলতে চাই না, তারপরেও বলছি যে স্কুল গুলাতে বা যে যখন ফাদার থাকে না অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্ট, সেটা খুব মুখোমুখি হতে হয়। ফাদার কোথায়, ফাদারের সাইন লাগবে। আমার ছেলে বাচ্চাকে তাকে তো আমি ভর্তি করাতে পারছিলাম না। অনেক সমস্যা হচ্ছিল আমার। যে ফাদারের এবং ফাদার গুলো কেমন আমি জানি না। ফাদাররা কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না। এবং একা আমার এই এবং এই জিনিসগুলোর মুখোমুখি আমি খুব হয়েছি বাংলাদেশে। ফাদারের যে একটা ফাদার ফিগার লাগে একটা বাচ্চার জন্য, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি বাংলাদেশে। এটা আমি খুব ফেস করেছি। তবে অন্যান্য দিকে আমার কোনো সমস্যা হয় নাই। স্কুলে ভীষণ প্রবলেম হতো। এই জিনিসটা ছাড়া আমার মনে হয়
ঠিক আছে যে মানে আমি আমার মতো করে আমি আমার বাচ্চা মানুষ করে ফেলেছি। আমি একটু আর তোমার ফাদার একবার ফিগার শুরু লাগে আবার অনেক সময় হাসবেন্ড না থাকলে যেটা হয় তুমি তো জানো বাংলাদেশের হ্যাঁ, সিচুয়েশন বা ওই প্রবলেম যে গুলো ও জানতে হাসবেন্ড চাচ্ছিলাম। নাই আচ্ছা একটু অন্য চোখে তাকানো। ও আচ্ছা বাট এইখানে আসলে এগুলার কোনো পাত্তাই নাই এগুলা মাদার যেখানে মাদার থাকবে তো আর কোনো কথা নাই মেয়েদেরকে প্রাধান্য দেয় বেশি। তো এই জিনিসটা যদি বাংলাদেশে হতো এর থেকে মানে খুশির সংবাদ আর কিছু ছিল তার না। মানে তুমি আমার ওই ছেলের ইংল্যান্ডে ক্ষেত্রে যেতে বেশি না। আমি কষ্ট করেছি। ওই আমার জিনিসটা বাচ্চার বাংলাদেশে থাকলে মানে তুমি বোধহয় স্কুল ইংল্যান্ডে নিয়ে যাইতা না। আমি ভীষণ কষ্ট করেছি। হ্যাঁ, ওই জিনিসটা বাংলাদেশে থাকলে তুমি বোধহয় ইংল্যান্ডে যাইতা না। একদমই না, একদমই না। অনেক কিছু মুখোমুখি হতে হয়। মানে হাসব্যান্ড না একটা মেয়েকে অন্য চোখে দেখায়। এটা মানে এখনো বাংলাদেশ থেকে এটা গেল না। এটা যেতে হবে। একটা উম মেয়ে সিঙ্গেল হতেই পারে, ডিভোর্স হতেই পারে একটা মানুষের জীবনে। একটা মানুষের সাথে আ মানে হতেই পারে যে ওর সাথে আমার হচ্ছে না। ঠিক আছে আমি একলা থাকবো। তো এইটাকে বাংলাদেশে আসলে ওইভাবে মেনে নিতে পারে না। আপনি দেখবেন যে আত্মীয়স্বজনও কিভাবে তাকাচ্ছে আপনার দিকে, ও আচ্ছা এই অবস্থা, এই তো ডিভোর্স হয়ে গেছে। এই এটা সবারই একটা ইয়ে ডিভোর্সই একটা মেয়ের এটা খুব বাজে চোখে দেখে। হ্যাঁ, গতকালকে তোমার একটা ফেসবুক স্ট্যাটাস আমি দেখছিলাম। বেশি ভদ্রতা দেখাইলে প্রবলেম। একদম পেয়ে বসে সবাই। অভদ্রও হতে পারছি না। কি একটা অবস্থা। আসলে কি অবস্থা হয়েছিল? আসলে এটা ইন জেনারেলি বলা আমার কাউকে আসলে কোনো একটা কিছু লিখলে এখন সবাই সবার গায়ের উপরে নিয়ে নেয়। অনেকে আবার আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, কি হইছে? আচ্ছা আম কিছু হইছে নাকি?" আরে আপনার গায়ে কেন নিতেছেন? হয় না? আসলেই তো তাই। বিষয়টা আমি দেখা যায় যে আমি ভীষণ ভদ্র থাকি, ভীষণ মানে হেল্প করতে চাচ্ছি বা আমি খুবই সাপোর্টিভ, হ্যাঁ? তখন দেখা যায় যে মানুষটা আমার থেকে অনেক বেশি কি বলবো নিতে চাচ্ছে। হ্যাঁ? তো তখন এটা আবার বলতেও পারি না, আল্লাহ না আমি এটা করব না বা আমার ইচ্ছা করছে না যে আমি করব না। বাট এটা বলতেও পারছি না। ওই ইয়াটার থেকেই আমি ওটা লিখেছি। কিন্তু অনেকে মনে করছে যে তাদেরকে আমি লিখেছি। আসলে সেরকম কোনো কিছু না। তার মানে এরকম অনেকে মাঝে মধ্যে এমনিই লেখে। কাউকে মিন করে লেখে না। হয়তো থাকে ভিতরে, ভিতরে। কি দরকার এটা? যার বোঝা সে বুঝে নিলেই হলো, তাই না? এখন সবাই যদি মনে করে যে আমাকে লিখছে সেটা না মনে করলেই কিন্তু যাকে লিখি সে ঠিকই বুঝে তাকে লিখছি। সামাজদারো কে লিয়ে ইশারাই কাফি। সেটাই, সেটাই। তোমার ফেসবুকে আরো আমি স্ক্রল করলাম আরো কিছুক্ষণ। সেটা হচ্ছে তোমাকে দেখলাম যে তুমি ডেইলি ইভেন্ট এর কিছু জিনিস ফেসবুকে শেয়ার করছো। এটা কি তুমি আ ব্লগার হইতে চাচ্ছ? আ অর এটা এমনি টাইম পাস? আম ব্লগার আসলে আমার লাইফ আমি অনেকদিন কিন্তু ডিটাচ ছিলাম। অনেকদিন আমি আমার প্রোফাইল-টোফাইল সবকিছু লক এবং আমাকে কেউ খুঁজে পাইত না। প্রায় ৫ বছরের মতো আমি এটা করেছি যে আমি একদম সবার থেকে সবকিছু করে ফেলছিলাম। যে আমি কারো সাথে যোগাযোগ করব না, কিছু করব না। কিন্তু হয় না যে আমাদের আর্টিস্ট জীবনে বা এই যেটা হয় যে একটা আম ফিলিংস থাকে। সবসময় একটা মনটা কিন্তু পড়েই থাকে যে অভিনয় শিল্পী বা ক্যামেরা, যে লাইট, ক্যামেরা, অ্যাকশন বুঝছো না? তারপর হচ্ছে আমাদের যে অনেক ভক্ত ছিল তারা সব মিলিয়ে আ অনেকদিন থেকে চিন্তা করছিলাম। এমনি আমি ফেসবুকিং বা এইসব ব্লগিং কিন্তু পারতাম না, পারি না। এসব দেখো আমার কিন্তু ঠিক ভাবে হয়ও না। আমি কিন্তু বলতে করতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে একটু করে দেখি না মানুষের কাছাকাছি আবার যাওয়া যায় কিনা। দেখি তো কেমন লাগে। তো যখন আমি কিন্তু বেশিদিন হয়নি স্টার্ট করেছি ২-৩ মাস হলো। তো দেখলাম যে মানুষের অনেক রেসপন্স। অনেক মানুষ অনেক কমেন্ট লিখে। আমার ভালো লাগে। বেশ ভালো। আসলে আমরা তো এরকমই না? আমরা যখন কাজ করেছি আমরা তো মানুষের জন্যই কাজ করেছি। ওই ভালো লাগা থেকে আমি আসলে একটু করে এখন করছি। আমার যতটুকু টাইম থাকে, আসলে টাইম তো থাকে না। ভীষণ আমার ব্যস্ত থাকতে হয় এখানে। ভীষণ ব্যস্ত এবং খুবই কষ্টের জীবন। রাইট। এটা মানে ওইটার ফাঁকে একটু করছি এবং ভালোই লাগছে আমার যে মানুষের রেসপন্স অনেক।
এবং মানুষ যে আমাকে বুঝছো মনে রাখছে, এটাতেই শুধু আমি ভীষণ খুশি। শুধু মনেই রাখে নাই, তোমার একটা ছবিতে, লাস্ট ছবিতে দেখলাম যে 21,000 রিয়াকশন করছে তা একটা কোন ছবিতে। কি লাস্ট জানি যে ছবি, লাস্ট পোস্টে। আচ্ছা, আচ্ছা তাই না? আমি জানি না। বাট আমি ভীষণভাবে আসলে আমি হয়ে যাই যে মানুষ আমাকে লিখে আমাকে এবং বন্ধনের ওই নামটা ধরে ডাকে। জানো সাদিয়া। মানুষ যে এত বছর আগে চিন্তা হ্যাঁ, করছো বন্ধন আমরা করেছি 2003 তে 2 বা 3 তে। তো স্যার রাইট। কিভাবে মানুষ এখনো ওই নাটক ওই নাম মনে রেখেছে। আমরা যেমন ডলি আন্টির নাম সবসময় আ এইসব দিন রাত্রিতে ডলি আন্টির কথা মনে রাখতাম। সেরকম আমি খুব ভালো লাগছে। মানে হয় না? খুবই ভালো লাগে। তো মানুষের কাছে যে আসতে পারার ওটা আমি এনজয় করছি। ডলিমা গত পরশুদিন আমাকে ফোন করছে। আমার বাবুটার ভিডিও দেই তো মাঝে মধ্যে। এত সুইট তোমার বাচ্চাটা মাশাআল্লাহ। থ্যাংক হুম, ইউ। হুম। ওকে দেখে ফোন করছে যে একদিন বাসায় নিয়ে আসো। আন্টি তো এত সুইট আমাকে সবসময় খবর রাখবে। হুম, আমাকে আমার অস্ট্রেলিয়া খবর থেকে ফোন করবে। সবার খবর নেন। উনি যে কি ভালো মানে হয় না? আমাদের সবাই বলে যে অভিনয় শিল্পীদের মধ্যে কোনো নাই, কিছু নাই। বাট আমাদের যে সিনিয়ররা আছেন উনারা অসম্ভব ভালো। অনেক, অনেক আদর করেছে আমাদেরকে। এই যে সিনিয়রদের ভেতরে যে জিনিসটা আছে, শুধু ডলিমা না, দিলারা সবাই। আপা, হুম, তারপরে আগে অনেকেই মানে যারা সিনিয়র আছেন সবাই এই কাজটা করে হুম, দেখি। ফোন করে, হ্যাঁ, নিজে থেকে যোগাযোগ করে। হুম, কিন্তু হুম। এই প্র্যাকটিসটা তার পরের জেনারেশন এ কেন নাই? এটা তো তাদেরকে জিজ্ঞেস করা উচিত। না, এটা কি না ব্যস্ততার আমি কারণে আমি নাকি জানি না। এখনকার জেনারেশনদের আমি আসলে ওদের এখন এখন না যেটা ভালো হয় আমাদের আমার চিন্তা আমার ভাবনা ক্ষেত্রে কিন্তু যেটা একটু হয় আপু, ডিফারেন্ট। হুম। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে শুটিং করে আসছি লাস্ট যেদিন, ওইদিনই আমার কো-আর্টিস্টের সাথে লাস্ট কথা হইছে। এরপরে আরেকদিন যেদিন শুটিং এ যাব, যদি সে আমার কো-আর্টিস্ট হয়, তাহলে তার সাথে ঐদিন কথা তার হবে। সাথেই কথা হবে। মাঝখানে হ্যাঁ। কিন্তু আর কোন কথা নাই। তারপরে কিন্তু মাঝখানে আর যোগাযোগ নাই। এটাই হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হতো আমাদের সাথে কিন্তু আমরা যাদের সাথে কাজ করতাম অনেকদিন একটা সিরিয়ালে আমরা কাজ করতাম এবং আমরা একটা ফ্যামিলি হয়ে যেতাম কিন্তু এবং সবার সাথে সবার অনেক ওঠা বসা থাকতো, যাওয়া আসা থাকতো। মানে কোন একটা সমস্যায় পড়লেও আমরা বলতাম যে এরকম সমস্যা হয়েছে বা হেল্প করার চেষ্টা করত। বাট এখন আমি আসলে মিডিয়া থেকে তো অনেক দূরে। এখনকার বাচ্চাদের কথা বা ছেলেমেয়েদের কথা আমি জানি না। এখন নাই। আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে বিষয়গুলো। আমাদের মতো করে ওরা চিন্তা করে না। ওদের চিন্তা মানে থট প্রসেস টা একদমই ডিফারেন্ট। আ আমাদের মতো না। তবে হ্যাঁ, ওই প্র্যাকটিসটা এখন ধরে রাখছে এই যে আ জলি আপা, তারপরে তাহমিনা আপু আপা, আ হুম। এ শাহেদ আলী সুজন ভাই তার ফ্যামিলি। হ্যাঁ, উনাদের দীপ। কিছু ছবি দেখি, দীপা আপা। হুম, ফেসবুকে হুম। উনারা দেখি যে প্রায়ই গেট টুগেদার করে একসঙ্গে। ওই প্র্যাকটিসটা উনারা ধরে রাখছে। ধরে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা ও ও ওদের হ্যাঁ, আমাদের ওরকম আমরাও তো একসাথে ছিলাম। দীপা আমরা সব একসাথেই ছিলাম। হ্যাঁ, ওই প্র্যাকটিসটা ওটা ভালো, খুবই ভালো। এটা আসলে একজনের সাথে একজনের বন্ডিং টা যদি না থাকে, তাহলে কিভাবে হবে? আপনি আপনি যদি একা থাকেন, একা হয়ে যান। সেটা তো কোনো মানে নাই। একজন আরেকজনের হেল্প করবে, একজন একজনের বিপদে আসবে। এটাই তো হওয়া উচিত, তাই না? এবং এটা ধরে রেখেছে এটা খুবই ভালো। ভীষণ ভালো এবং সাব্বির, চুমকি, দীপা, সুইটি আপা এরা সবাই হ্যাঁ, খুবই ভালো। এরকম আপু হওয়া তোমার উচিত। তোমার কো-আর্টিস্ট মানে তোমার হিরো কে ছিল? আমি একটু যদি তোমার কাছ থেকে জানতে চাই, একটু পেছনে যাইতে চাচ্ছি আরকি। গল্প করতে চাচ্ছি। তুমি আমার কার অপোজিটে কাজ করছো? হ্যাঁ। আমি তো কাজ করেছি অনেকের সাথে, লিটু ভাইয়ের সাথে কাজ করেছি, দিনারের সাথে কাজ করেছি, শাহেদের সাথে কাজ করেছি, সাব্বিরের সাথে কাজ করেছি। সুমন ভাইয়ের সাথে আমার অনেক কাজ, শামস সুমনের সাথে আমার অনেক বেশ কয়েকটা কাজ করা হয়েছে। তো আমাদের জেনারেশন তো এদের সাথেই আমি কাজ করেছি অনেক বেশি। এখন তোমার সেই হিরোদের সঙ্গে কি যোগাযোগ হয়? ফেসবুকে মাঝে মধ্যে আজকে আমাকে অনেকে উইশ করছে। তো খুবই ভালো লাগে। মানে হয় না? খুবই মানে ভালো লাগে যখন তারা কথা বলে বা আ যোগাযোগ হয়। খুবই ভালো লাগে। যোগাযোগ হয়। আমার ফ্রেন্ডদের সাথে আমার যোগাযোগ হয়। ইয়েতে আমাদের লাস্ট অ্যাক্টর সিকিউরিটির সাধারণ সভা হয়ে গেল কয়েকদিন আগে। আচ্ছা, গত পরশুদিন। তুমি কি আচ্ছা। ইকুইটির তো অবভিয়াসলি তুমি মেম্বার।
হ্যাঁ, আমি মেম্বার ছিলাম। তবে আমি এখন জানি না এখন কি অবস্থা। কারণ এখন তো ওই মনে হয় বছর, বছর একটা টাকা দিতে হয় না? তো হ্যাঁ। আমি তো এখন দেয়া হচ্ছে না। আমি কুয়েটে মেম্বার ছিলাম, হ্যাঁ। ওই হ্যাঁ, ওইটা চাইলে তুমি এখন যেকোনো সময় দিয়ে দিতে পারো। ওইটা কোনো এখন যেই সিস্টেমটা করছে সেটা হচ্ছে তুমি দেশের বাইরে থেকেও ভোটটা দিতে পারবা। ও তাই? হ্যাঁ, তুমি দ্যাটস দেশের গুড। বাইরে থেকেও ভোটটা দিতে পারবা। সেইজন্যে তোমার যদি কোনো সাপোর্ট লাগে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। আমি ডিটেইলটা বলে দিব কিভাবে কি করতে হবে। আগামী অবশ্যই, অবশ্যই। আগামী মানে ৩ এখান মাস থেকে পরে বসে আমি ভোট দিতে পারবো। তাহলে হ্যাঁ, খুবই অনলাইনে ভোট দিতে পারবা। আর ৩ মাস পরে বোধহয় ভোট, ইলেকশন। সাধারণ সভা হলো আচ্ছা, আর আচ্ছা। ৪৫ দিন পরে সম্ভবত ভোট। আচ্ছা ও আমরা একটু তোমার ১ম ক্যামেরার সামনে দাঁড়ানোর গল্পটা শুনি। আসলে ১ম অভিনয় ক্যামেরার সামনে না থিয়েটারে বলব? ১ম এ ক্যামেরার থিয়েটারটা সামনে। আচ্ছা থিয়েটার ক্যামেরাটা বলি। হুম। আসলে আমার অভিনয় আসার ওরকম কোনো মানে হয় না যে এমনি ভালো লাগতো কিন্তু অভিনয়ে আসবো ওরকম কোনো ইচ্ছা বা কোনো কিছু ছিল না। তো আমি ১ম এ একটু না বলে নিলে হবে না। থিয়েটারে যেতাম হচ্ছে তখন আমি রিহার্সাল দেখতে যেতাম। তখন আমার মেয়ের বাবা ওখানে ছিল। তো ওখানে যেতে, যেতে রাকায়েত ভাই বলল যে রাকায়েত ভাইয়ের একটা নতুন নাটক করবে। আম এ তো না নাগরিক নাট্য সম্প্রদায় থেকে তো নতুন মেয়ে লাগবে। তুমি কাজ করবা। আমি বললাম যে, "আমি কি কাজ করব? আমি কিছুই জানি না। আমি কিছু পারি না।" তো বলছে, "না, না তোমাকে" রাকায়েত ভাই তো নতুনদেরকে নিয়ে প্রচুর কাজ করত। হ্যাঁ, রাকায়েত ভাই তখন লেগে গেল আমার পিছনে। তো ওরকম করতে, করতে ঘুরতে, ঘুরতে তা আমি বললাম রাজি হলাম শেষ পর্যন্ত। পরে আমরা অনেক রিহার্সাল করলাম এবং আমি আসলে কিছুই পারতাম না। তারপরে এর মধ্যে আমরা আমার ১ম কাজ হচ্ছে আ রং করা পুতুল বাদল রহমানের। এটা আমাকে উনি ডাকলেন। একটা ৭ পর্বের সিরিয়াল। মিমি আপা ছিল, সেলিম ভাই ছিল। আমি মিমি আপার ছোট বোন থাকি এবং সুন্দর একটা ক্যারাক্টার। ভীষণ ভাইটাল একটা ক্যারাক্টার মিমি আপার পরেই। এবং আমাকে মিমি আপা যথেষ্ট হেল্প করেছে। আমি কিছুই জানি না। অভিনয়ের জানি না। তারপরে হচ্ছে আমার বড় সিরিয়াল হচ্ছে 'বন্ধন'। 'বন্ধনে' আমার কিন্তু কাজ করার কোনো কথাই না। তখন আমি মিমি আপার সাথে অফিসিয়ালি কাজ করতাম মিমি আপার মাছরাঙায়। তো আমি কন্টিনিউটি লিখতাম বসে, বসে। তো আ তখন যে ক্যারেক্টারটা সাদিয়া ওটা নাদিয়ার করার কথা ছিল। হঠাৎ করে নাদিয়া নাই হয়ে গেল। কেন আমি জানি না। একদিন রাতের বেলা মিমি আপা রাতে আমাকে ফোন করে বলল, "তুমি রেডি-টেডি হয়ে আসবা, কাপড়-টাপড় নিয়ে আসবা এরকম। তুমি সাদিয়া ক্যারেক্টারটা করছো।" আমি বলছি, "মিমি আপা কি বলতেছে?" আমি না আকাশ থেকে আমি বললাম, "এত বড় একটা ক্যারেক্টার এবং আমি কিছুই জানি না।" বলে কি, "না তোমার গল্পটা মাথায় আছে।" কারণ আমি তো গল্পটা আমাকে করতে হয়েছে অনেকবার কন্টিনিউটির জন্য। আমি বলছি, "মিমি আপা আমি পারি না, আমি পারব না।" বলছে, "পারবা। কালকে কাপড়-চোপড় নিয়ে চলে আসবা।" তো আমি যখন অভিনয়ে ক্যামেরার সামনে দাঁড়াই, কতবার যে ফলস লুক দিছি বন্ধনে। আমি বকা খাইতে, খাইতে তারপরে যে আমার যে ১ম আমাদের টাইটেল সং এর শটটা, আমাদের টাইটেল সং এর গানটা তো ভীষণ সুন্দর। ওইটার জন্য আমার হচ্ছে যে আমি চোখের এবার পাতা একটু ইন্টারাপ্ট করি। একটু ফলস লুকটা একটু সবাইকে বুঝাইয়া দাও। অনেক দর্শক দেখবে তো এটা। ফলস লুকটা অনেক দর্শক বুঝবে না। ফলস লুকটা হচ্ছে আপনি অভিনয় করবেন, আপনার মতো করে অভিনয় করবেন, কখনো ক্যামেরায় লুক দিবেন না। এটা হচ্ছে ফলস। কিন্তু আমি করি কি কথা বলতেছি, বলতেছি আবার ও ক্যামেরার দিকে তাকাই। কথা বলি, বলি আবার ক্যামেরার দিকে তাকাই। এটা হচ্ছে ফলস লুক এবং কত যে আমি বকা খাইছি এটার জন্য। এবং আমার যে শটটা ছিল যে চোখটা বন্ধ করব আর ঠাস করে একটা চোখের পানি পড়বে। হুম? কোনোভাবেই এটার পরে কারণ ওই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে তো জিনিসটা টাইটেল সং যে ওই সময় তোমার চোখের পাতা পড়বে, চোখের পানি পড়বে। ওইটার ডিরেক্টর ছিল অভিক। কোনোভাবেই পড়ে না। হায়রে সানসেট চলে যাইতেছে। আমাকে বকতে, 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 বকতেছে এইজন্য যাতে আমার যাতে চোখের পানিটা এট লিস্ট আসে। ইয়ে লাগাচ্ছে না, তারপরেও আসে না। তারপরে ওই বুঝতে ক্ষেপে হ্যাঁ, ক্ষেপে-টেপে ওরা বলল, পেরেছি। "ঠিক এভাবেই নাও। ওর শট এভাবেই নাও, খালি চোখ বন্ধ করে।" কিন্তু বাট ওইটা রিয়েলি এত সুন্দর হয়েছিল। চোখের পানি নাই কিন্তু দেখবা। ওই টাইটেল সং এ আমার চোখে পানি না বাট চোখটা আমি বন্ধ করছি, ব্লিংক করছি। এত সুন্দর এই জিনিসটা ওরা মেক করছে। এই হচ্ছে আমার স্টার্ট। এরকম করে আমি স্টার্ট করছি। ১ম কয়েক পর্ব ভীষণ জ্বালাইছি সবাইকে আমি। ভীষণ জ্বালাইছি। আমি অভিনয় পারি না। আস্তে, 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 আস্তে করে অভিনয় করতে, করতেই আসলে অভিনয় শিখা আমার।
একদমই বড়দের কাছে, এবং তখন অনেক সিনিয়র শিল্পী ছিলেন আমাদের বন্ধনে। শর্মিলী আন্টি ছিলেন, চিত্রাদি ছিলেন, হায়াত আঙ্কেল ছিলেন, জাহিদ ভাই ছিলেন, এবং পান্থ এত দুষ্ট ছিল, পান্থ সারিয়া তো রাইটার ছিল। সে কিছু হইলে আমাকে মাইর খাওয়াইতো, আমি সবার ছোট ছিলাম তখন, কিছু হইলে আমাকে মাইর খাওয়াইতো জাহিদ ভাইকে দিয়ে, ঠাস ঠুস করে জাহিদ ভাই, এবং জাহিদ ভাই থাপ্পড় যে খাইছে সে জানে যে জাহিদ ভাই থাপ্পড় কি, এবং উনি সিরিয়াসলি মারে এই মোটামুটি একদম। বিষয়টায় আমি একটু ইন্টারাপ্ট করি তোমাকে। আমি তৌকির ভাইয়ের থাপ্পড় আমি খাইছি। তো যারা থিয়েটার করে তারা কি খুব সিরিয়াসলি মারে নাকি? মানে অ্যাক্টিংটা একদম, একদম। কিন্তু আমি অন্যদের জানি না। আমি আমি তৌকির ভাইয়ের থাপ্পড় খেয়ে না আমি কিছুক্ষণ আমি বুঝি নাই আমি কোথায় দাঁড়ায় আছি। আমি আমি উপরে আমি আমি জাহিদ ভাইয়ের থাপ্পড় আমি জীবনে ভুলবো না, এবং পান্থর শয়তানিও আমি জীবনে ভুলবো না। পান্থ শাহরিয়ারের কিছু হইলে আমাকে থাপ্পড় খায়। তার তখন আসলে আমি ছোট, মানে ওদের সাথে কাজ করতাম, তো এই শিলা এটা করছে, দাঁড়াও, শিলাকে শাস্তি দিতে হবে, এমনি তো শাস্তি দিতে পারে না। আমাকে জাহিদ ভাই হাতে মারি খাওয়াইতো, এবং জাহিদ ভাই এত জোরে মারতো, মানে হয় না চোখে পানি, সাথে সাথে চোখে পানি চলে আসে, মাথাটা তো ঘুরে যেত, এত জোরে কিভাবে মানুষ থাপ্পড় দেয়। খালি মনে হইতো, পরে আমি কাঁদতাম, করে কাঁদতাম যে এরকম জোরে আচ্ছা, কিন্তু অন্য আরো অনেকে থাপ্পড় আমি খাইছি, জাহিদ ভাইয়ের মতো থাপ্পড় আমি কারোর কাছে খাই নাই। আমি দেখছি, আমি একটা জিনিস দেখছি শুধু জাহিদ ভাই না, জাহিদ ভাই, তৌকির ভাই, সেলিম ভাই, আবার আরেকজন আছেন ওই যে ওনার নামটা ভুলে গেলাম। আ থিয়েটার থেকে যে কজন আসছে, হ্যাঁ, তারা যারা আসলে ব্যাকগ্রাউন্ড থিয়েটার, জিনিসটাকে আরকি এটা তারা করার জন্য, প্রপার করার এত চেষ্টা রিলিজ থাকে, করার জন্য, প্রপার এটা করার করে। এত চেষ্টা থাকে। আর হুম, এটাও হুম, হয় যে কারণ ওনারা অনেক সিনিয়র অ্যাক্টর, তো দেখা গেছে যে আসতে দিল, সে প্রপারলি অ্যাক্টিংটা করলো না। তো তাকেও তো বারবার অ্যাক্টিংটা করতে হবে ওইটা। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এটা তার জন্য হুম, একটা পেইন যে বারবার হুম। ওকে আবার উনি ওই কারণেই বোধহয় একবারেই দিয়ে দেয় যে অ্যাক্টিংটা ঠিকঠাক হয়ে যাক। দিয়ে আবার একদম হাক করে ধরতো যে ব্যথা পাইছো আল্লাহ, মানে উনি এত আদর করতো, মানে আর জাহিদ ভাইয়ের সাথে তো কাজ করা ভীষণ মজার এক অভিজ্ঞতা, মানে জাহিদ ভাইয়ের সাথে যারা কাজ করে ভীষণ মজার, এবং পুরা মানে হয় না ওই সময়টাকে একদম পুরা মাথায় রাখে উনি, আড্ডাটা পুরা মাথায়। মানে যতক্ষণ অ্যাকশন চলে তার বাইরে পুরা সময়টা জাহিদ ভাইয়ের জোকস আর জোকস। বিভিন্ন ইনসিডেন্ট। জাহিদ ভাইয়ের সাথে কাজ করা খুবই মজা, এবং যতক্ষণ উনি থাকবে যেখানেই, যে কোনো আড্ডা মানে যেখানে হোক, জাহিদ ভাইয়ের সাথে কাজ করা একেবারে ভীষণ এক করে রাখে, এক করে রাখে, একদম মাথায় ফেলবে একদম। মাথায় ফেলবে। হুম, এই হুম। জিনিসটা আমি শুধুমাত্র সিনিয়রদের ভিতরেই দেখছি, জাহিদ ভাইয়ের ভিতরে দেখছি, তৌকির ভাইয়ের ভিতরে দেখছি। হ্যাঁ, পরবর্তীতে এসে এই জিনিসটা আমি ওইভাবে খুব একটা পাইনি। না, যে না, পুরা সেক্টরে না, এটা না। একটা গুণ আসলে, হ্যাঁ, এটা বিশেষ একটা গুণ। গুণ। মানে সবাই কিন্তু সেট মাথায় রাখা বা ওই পরিবেশটা মাথায় রাখা সবাইকে দিয়ে হয় না। সবাই পারে না কিন্তু। বেশ হ্যাঁ, মজার উনাদের। উনাদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে। শেখার আছে এবং উনারা হুম, যা বলে ওই ইনসিডেন্ট গুলা কিন্তু একেকটা লেসন। একদই এটার লেসন। একটা আসলেই ঘটনার লেসন। প্রেক্ষিতে একটা ঘটনা আসে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ঘটনার প্রেক্ষিতেই ঘটনা আসে। এবং জাহিদ ভাই, আমার জীবনে জাহিদ ভাইয়েরও অনেক ইয়ে আছে। কারণ আমি অনেক লম্বা সিরিয়াল করছিলাম জাহিদ ভাইয়ের সাথে, লাল, নীল, বেগুনি, এবং এত সাপোর্টিভ, এবং ওইটাতেও আমি অনেক ভালো ইয়ে ছিলাম। আমার ক্যারেক্টার অনেক সুন্দর ক্যারেক্টার ছিল। জাহিদ ভাই আমাকে অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে। মিমি আপা, জাহিদ ভাই, মিমি আপা তো আমার একদম শুরু সবকিছু। মিমি আপা ছাড়া আমি শারমিন শিলা, আজকে শারমিন শিলা হতো না। হয় না? মিমি আপার হেল্প ছাড়া কখনোই কিছু হতো এরপরে না। তুমি কোন সিনেমায় কাজ করলা? আমি সিনেমায় কাজ করি নাই। একদমই করলা না। না, না, একদমই আমি সিনেমায় কাজ করি প্রপোজাল নাই। নিশ্চয়ই এসেছিল। হ্যাঁ? প্রপোজাল নিশ্চয়ই অফার ছিল, ধরো অফার আসছে কি ওই ধরো তখনকার সময় কিন্তু নাটকের মেয়েরা খুব একটা সিনেমা করতে আগ্রহী হতো না। তখন সময়টা আসলে অতটা ভালো ছিল না। সব পচা, পচা ছবিগুলো আসতো। তখন মানে তখন একটা সময় কিন্তু মানুষ একদম হল বিমুখ হয়ে গেছিল। এত বাজে, বাজে ছবি হতো, এত উল্টাপাল্টা ছবি হয়েছে, তখন আমরা আর চিন্তাই করি না যে আমরা সিনেমায় যাব। এবং সিনেমাটাকে মনে হইতো যে না, 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 সিনেমা করা যাবে না। এটা অসম্ভব, অসম্ভব। কারণ হচ্ছে এখন যে হুম। এখন কি তুমি বাংলাদেশের লাস্ট কোন সিনেমা দেখছো? আল্লাহ, আমি এইটা বাংলাদেশের সিনেমা এখানে দেখছি, লন্ডনে বসে শাকিব খানের সিনেমা দেখছি। তুমি জানো? কোনটা? শাকিব খানের ওই ছবিটা আমি দেখছি। দাঁড়াও, তুফান? লাস্ট তুফান। এবং আমি মানে হয় না যে আমি
এক্সাইটেড হয়ে গেছে। আমার এখানে একটা ব্রিটিশ ফ্রেন্ড আছে। ওর সাথে আমি অনেক ছবি দেখতে যাই। তো ওকে বললাম ও আবার বাংলা সিনেমা দেখে না। আমি বলছি, চলো বাংলাদেশী সিনেমা আছে চলো। বলছে না, না আমি দেখি নাই কখনো। ও হিন্দি ছবি দেখে আর ইংলিশ ছবি দেখে। আমি বলছি না চলো চলো, আমাদের এক হিরো আছে শাকিব খান, তুমি দেখবা একদম পুরা ইন্ডিয়ান সিনেমাকে হার মানায় ফেলছে, এত সুন্দর দেখতে। তো ওকে নিয়ে আমি গেছি এবং আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তুফান না, মানে আমি শাকিব খানের ছবি কখনো দেখি নাই। এই ইংল্যান্ডে বসে আমি শাকিব খানের ছবি দেখছি এবং হল ভর্তি ছিল, জানো। আমি রাতে দেখছি, হল ভর্তি ছিল। ওইখানে হলগুলোতে কিরকম সিট সংখ্যা থাকে? আসলে এখানে হচ্ছে যে ছোট ছোট থিয়েটার গুলা, ওটা কত 150-200 করে এরকম থাকে। 150-200 ইয়ে, ছোট ছোট আছে, বড় আছে। যে যেখানে দেয় সেরকম, ওইটা 150-200 মতো ইয়ে ছিল। তোমার সেই ব্রিটিশ ফ্রেন্ডটার ইয়ে কি অনুভূতি কি সিনেমা দেখার পরে? আর ও নাচছে, ওই যে রিয়েলি? মজা আছে, মজা। ও হচ্ছে যে বাঙালি, বাট ও হচ্ছে পুরাই ব্রিটিশ। কারণ ও ছোটবেলা থেকেই এখানে, সে বাংলাও একটু কম বোঝে। সে খুবই মজা পাইছে এবং বলছে যে হিরোটা তো খুব সুন্দর দেখতে। দেখছো বাংলাদেশের হিরো কত সুন্দর। তারপর রাকেশ ভাইকে দেখাইলাম, বললাম যে এটা আমার গুরু, বুঝছো, এ আমাকে অভিনয় নিয়ে আসছে। সে তো খুবই অবাক হয়। সে যখন মানে শুনে যে আমি অভিনয় করতাম, এবং সে জানেও না, চিনে না, মানুষকে চেনে না, তো ও খুবই ইয়ে হয়ে যায়, খুশি হয়ে যায়। ইউটিউবে তোমার কোনো নাটক বন্ধ তো ইউটিউবে থাকার কথা? হ্যাঁ, বন্ধন আছে, সবই পুরনো অনেক নাটক আছে। লালনী বেগুনি আছে, তারপরে মেঘ বলেছে যাবো যাবো আছে। এটা তো ভীষণ সুন্দর একটা নাটক। হুমায়ুন আহমেদের গল্প। আর তাহের শিপন এটা ডিরেকশন দিছিল, ভীষণ সুন্দর। সেলিম ভাইয়ের সাথে আমি ছিলাম। আমি তাহের শিপন ভাইয়ের সঙ্গে দেখা করছিলাম যে ভাই আপনার এই নাটকটা আমাকে দেন। ভীষণ সুন্দর গল্প, ভীষণ সুন্দর, এবং আমার ক্যারেক্টারটা তো অসম্ভব সুন্দর। তুমি নাটক করেছো কোন কোন ডিরেক্টরদের সঙ্গে? আমি আমি তো অনেকের সাথেই কাজ করছি। আমি আফসানা মিমির সাথে কাজ করছি, কাজরিরা কায়েতের সাথে কাজ করছি, গিয়াসউদ্দিন সেলিমের সাথে কাজ করছি। আম আমি নাম বলো আরো কয়েকটা। মানে মোটামুটি সবার সাথেই আমি কাজ করছি। চয়নিকা চৌধুরী তো করেছেই। না, বৌদির সাথে আমার অসম্ভব খাতির, বাট বৌদির সাথে আমার কাজ হয় নাই। চয়নিকাদের সাথে আমার কাজ হয় নাই। বাট তার সাথে আমার সবসময়, অরুণদার সাথে আমি কাজ করেছি, মোহনের সাথে কাজ করেছি। এবং বৌদির সাথে আমার একদম পুরা অনেক ভালো একটা অরুণদা বৌদির সাথে কানেকশন ছিল। তারপরে ইয়ে ভাই ফেরদৌস হাসান রানা, মোহন খান, রানা ভাইয়ের হুমায়ুন সাথে আহমেদ। আমি অনেকগুলো কাজ করেছি, রানা ভাইয়ের সাথে। হুমায়ুন আহমেদের বেশ সঙ্গে মজার একটা কাজ করেছে। আমি, সাব্বির, ফিমা, ওইটা একটা বড় সিরিয়াল করেছি। রানা ভাইয়ের সাথে মহানগর করেছি। রানা ভাইয়ের সাথে আরো 2টা আমি সিরিয়াল করছি। আওলাদ হোসেন। হ্যাঁ, হ্যাঁ, আওলাদ ভাই কিন্তু আমার অনেক আমাদের কাজ তোমারে হয়েছে। ফোন করে যদি এই নামটা না বললো। আল্লাহ, আল্লাহ, ওই তো বুঝছো, এখন হয়েছে কি মন ভুলে যাই, মনে খালি রাখে না। ভুলে যাই। এটা যে কি হয়েছে আমি জানি না, মেমোরি আমারও লস। কোভিড হওয়ার পরে হুট করে কিছু 2 বার নাম কোভিড মাথায় হয়েছে আমার। ওইটার হ্যাঁ, পরে কি আমি জানি না, আমি অনেকের নামই ভুলে যাই, বুঝছো। আমি আমার এত কাছের মানুষ, আমি না নাম মনে করতে পারি না। আমি সব নামটা জানি আমারও হয়। অনেকের হয় এটা। কি ভাই। এটা হচ্ছে কি তুমি তো টিকা নিছো রাইট? হ্যাঁ, এগুলো হচ্ছে যারা 3 টিকা টিকা নিচ্ছে নিচ্ছি। তাদের ইফেক্ট এগুলা। টিকার ইফেক্ট। একদম কিছু মনে থাকে না, বুঝছো তো। আলমারির সামনে এসে দাঁড়ায় থাকি, কি জানি নিতে আসছি, কিন্তু আমি ভুলে গেছি আমি দাঁড়ায় আসছি যে কি নিবো। আমি যে মাঝে মাঝে এরকম কতবার যে হয়েছে আমি ফোন নিয়ে বসে রয়েছি কারা জানি ফোন দিব। আল্লাহ, এটা আমারও হয়। ডায়াল লিস্ট খালি স্ক্রল করতেছি যে কার নামটা জানি আসবে। আমাদের আরো কি হয় জানো, এরকম ফোন টিপতে টিপতে, সেদিন বুঝছো আমাদের কলেজে এরকম আমাদের একটা প্রোডাক্ট দেখাচ্ছে যে কি ইনগ্রেডিয়েন্টস আছে দেখো। তো এতই ছোট না লেখা, আমি না করতেছি কি এরকম করতেছি, হাসতে হাসতে আমি ওইটাকে এরকম এরকম করতেছি। আর প্রোডাক্টের গায়ে এরকম করতেছো। হাসতে হাসতে আল্লাহ কি যে করি। আচ্ছা যে কলেজের কথা যখন বললাম ওখানে কি কোনো কোর্স করছো?
আমি ডিপ্লোমা করছি মিডিয়া মেকআপ এবং হেয়ার উপরে। আমি ২ টা অলরেডি করে ফেলছি। তোমার তো দেশে ডিফারেন্ট মনে হয় একটা মেকওভার পার্লার ছিল, রাইট? হ্যাঁ, আমার দেশে ২ টা পার্লার ছিল। সেলুন বিউটি পার্লার ছিল আমার। প্রায় ১২ বছরের আমি ব্যবসা করেছি। কিন্তু এটা হচ্ছে মোর ইন্টারেস্টিং এটা মিডিয়া মেকআপ। এটাতে ব্রাইডাল-টাইডাল সবই আছে। ওগুলো আমি করে ফেলেছি। ওগুলো লেভেল 1, লেভেল 2 তে এগুলো ছিল। 3 টা হচ্ছে পুরাটাই মিডিয়ার উপরে। আ মানে মিডিয়ায় তুমি যে মেকআপ গুলা করো, একটা বুলেট লাগলে তোমার তারপর ব্লাড কিভাবে আসলো, তুমি কিভাবে তারপরে হচ্ছে এয়ার ব্রাশ এগুলো আমি অ্যাডভান্স করছি। তারপরে আমি এটা কি অনেক পড়াশোনা করছি। পড়াশোনা করতে, করতে এখন মনে হচ্ছে যে এই পড়াশোনাটা যদি আমি আগে করতাম, ছোট করতাম। এখন আহসান ভাইয়ের বউ কি এই ট্রেনিংটা করছে? মিডিয়া মেকআপের ট্রেনিংটা করছে? ও মিডিয়া মেকআপ করে নাই। ও তো বলছে যে কসমোটোলজি করছে। আমাদের এখানে কসমোটোলজি নাই। আমি জানি না এই বিষয়টা। আমাদের হচ্ছে বিউটি থেরাপি আছে। বিউটি থেরাপি তোমার 1, 2, 3, 4, 5, 6, 7 লেভেল 8 পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে বিউটি থেরাপি হচ্ছে তোমার বোটক্স ফিলার পর্যন্ত মানে যা নতুন আসতেছে বিউটি থেরাপি। বিউটি থেরাপি আমি করছি। বাট এখনো ওই লেভেল গুলো আমি যাই নাই। আহসান তাছাড়া ভাইয়ের ওয়াইফ যেটা করছে সেটা কি? কসমোটোলজিটা কি? আমি এটা জানি না। কসমোটোলজি আমাদের এখানে নাই। আমি দেখি নাই। আমাদের এখানে বিউটি থেরাপি আছে যেটা আমি বললাম। ওই টার্মটা সম্পর্কে তোমার আইডিয়া আছে? কসমোটোলজি আমি আসলে সার্চ করছিলাম এখানে যে বিষয়টা এখানে কি একটু দেখি তো। বাট ইউকে তে কসমোটোলজি নাই। ইউকে যখনই আমি কসমোটোলজি দেই বিউটি থেরাপি চলে আসে। তো ও তো আমি জানি যে ও মনে হয় মেকআপের উপরে করেছে। তো কসমোটোলজি আর মেকআপ আমি আসলে জানি না, না জেনে আসলে তো এটা কন্ট্রোভার্সিয়াল। এটা আসলে হ্যাঁ, নিউজে আসছে, বাট চেক আমেরিকার করবো। সিস্টেম তো আসলে আমি জানি না। আমেরিকাতে কিভাবে কি বলে এটা আমি জানি না। তবে কসমোটোলজি দিলেই আসতেছে হচ্ছে আমাদের এখানে বিউটি থেরাপি। বিউটি থেরাপি যেটা হচ্ছে যে তোমার ওই তো সবকিছু আন্ডার মেকআপ হতে শুরু করে তোমার ফেসিয়াল, তোমার ওয়্যাক্সিং এটা হচ্ছে অনেক ছোট মানে লেভেল 2, লেভেল 3, 4, 5, 6, 7, 8 এ যেয়ে তুমি ওই বোটক্স ফিলার, আইপিএল তারপরে ট্যাটুজ এগুলো করছো। সো এইটা কি আমি অনেক কিছু করছি। ওই আমি প্লাস্টিক অনেক সার্জারিটা কি ওই লেভেলের কিছু পড়ে? অনেকে যে প্লাস্টিক সার্জারি করে প্লাস্টিক সার্জারি না। এখনো প্লাস্টিক সার্জারিতে এরা যায় নাই। কোনটা বলছো তুমি? সরি। ওই যে জয়া আপা যে সার্জারি করছে তার ফেসে প্লাস্টিক সার্জারি। আমি ঠিক জানি না প্লাস্টিক সার্জারি নাকি বোটক্স করছে নাকি ফিলার্স হ্যাঁ, করছে। বোটক্স ফিলার করে, এই টার্মগুলো আমি বুঝি না ড্রিপিং এই যে করে, ধরো হোয়াইটেনিং ড্রিপিং করে। এখন অনেক ড্রিপিং আসছে, বুস্টিং আছে, ওগুলা করে। বাট প্লাস্টিক সার্জারি করে নাই। প্লাস্টিক সার্জারি তো আসলে অন্য আরেকটা কথা। তুমি কি অপু বিশ্বাসের লাস্ট স্টিল পিকচারটা দেখছো, ওর প্রোফাইল ভীষণ পিকচারটা? সুন্দর, ভীষণ সুন্দর। হ্যাঁ। ওর স্কিনটা রিসেন্টলি দেখছি একেবারে এত টান টান আর রিফ্লেক্ট করছে। এইটা কি করছে সে? এটা আসলে এত কিছু আছে আমি জানি না কি করছে। আমাকে কি বলছে নাকি কি করছে। না, না, এখন তোমার ধারণা কি? আমরাও আসলে এত টার্ম জানি না। মানে এত নতুন, নতুন কিছু আসে। এটা হচ্ছে পুরা ডাক্তারি বিদ্যার মতো বিউটি থেরাপিটা একদমই প্রতি ইয়েতে একটা করে ধাপ আসতেছে। ধরো এই যে ডিপ্লোমা 7 এর পরে 8 ও চলে আসছে। 8 ও আরো ১ বছর। তুমি পড়তে, পড়তে মরে যাবা। প্রতি বছর নতুন, নতুন কিছু আসতেছে। এই ড্রিপিং বা হোয়াইটেনিং ড্রিপিং বা ইয়ে টান করার ইয়ে এটা আমি করি নাই। সো আমি জানতে পারবো না। কিন্তু আমি বোটক্স ফিলার পর্যন্ত জানি বা শুনছি। কারণ এগুলোতে অনেক পড়তে হয়। এক্সপেন্সিভ। অনেক না এক্সপেন্সিভ না। আমি তো এখানে কলেজে পড়ি। আমি কিন্তু এখানে হচ্ছে যে এগুলো অনেক শুধু যে বাংলাদেশে কি শিখাই দিল হাতে কলমে আমরা শিখি। প্র্যাকটিক্যালি শিখি। বাট এখানে নট দ্যাট। এখানে তোমার প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হয়, প্রচুর পড়তে হয়, প্রচুর কাজ করতে হয়। জীবনটা ফেনা করে ফেলতেছে পড়াইতে। মোটামুটি মানে প্র্যাকটিক্যালি ওরা করায় পরে যে আগে এসব অ্যাসাইনমেন্ট করবে, দেখবে প্রচুর মানে ওয়ার্ক করতে হয় আমাদেরকে এটার উপরে। ধরো আমাদেরকে একটা থিম ধরাই দিল। আমাদেরকে এখন যেমন একটা থিম ধরাই দিচ্ছে একদম ড্রাগি পিপল এর তুমি মেকআপ করো।
তো এটা নিয়ে বলছে যে যে কোনো সিঙ্গার হইতে পারে, যে কোনো ইয়ে হইতে পারে, ওইটা নিয়ে আমাকে এখন রিসার্চ করতে হবে। কেন হইছে, কি হইছে, কিভাবে তুমি এটা হইলো, কিভাবে দাগ হইলো, কিভাবে ও চোখে নিচ হইলো, এইসব অনেক পড়তে হয়, অনেক পড়তে হয়। সো তো পড়াশোনা বেশি। তুমি হঠাৎ কেন এই কোর্সটা নিলা? তোমার ইয়েটা কি, উদ্দেশ্যটা কি, সামনে কি প্ল্যান তোমার? আমি তো প্ল্যান করেই যেতেছি এখানে আসার পর থেকে। আসলে এখানে আসার পরে কি হয়েছে জানো? আমি দেখতেছিলাম যে আমি যেসব কাজ জানি, অভিনয় পারলে অভিনয় যেতাম, কিন্তু এখানে অভিনয় ভাবে যাওয়া যাবে না। সবকিছু এখানে পড়াশোনা এবং সবকিছু হচ্ছে ইউকে সার্টিফিকেট, ইউকে বেসড হইতে হবে। তোমার বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি দিয়ে কিছু হবে না। আমার তো বাংলাদেশি আর ইন্ডিয়ানের সার্টিফিকেট, সো এইগুলা দিয়ে কিছু হবে না। সো তখন আমি ভাবলাম যে আল্লাহ, আর আমি তো ওই যে ৯টা ৫টা জব আসলে আমি করতে পারি না, আমার বাচ্চা আছে এবং আমি এনজয় করি না। কারণ আমি একটা শপে যে কাজ ভালো, বাট আমি এনজয় করি না। আমার ভালো লাগছিল না যে আল্লাহ আমি কি করব তাহলে? তখন আমি ছোট, ছোট কোর্স ট্রেনিং করা শুরু করি। ১ম আমি শুরু করলাম মাসাজ দিয়ে, হ্যাঁ? বডি মাসাজ দিয়ে, এবং বডি মাসাজটা এখানে খুবই ডিমান্ড, ভীষণ ডিমান্ড বডি মাসাজের। পরে ৬ মাস আমি ওটা কাজ করে আমার কোমর ব্যথা হয়ে গেল মোটামুটি। ব্যাক পেইন চলে আসলো, বাট এটাতে পেমেন্ট খুবই ভালো। ভীষণ ভালো পেমেন্ট। তারপর আমি আমি বললাম যে এটা আমার অনেক খাটুনির কাজ, এটা আমাকে দিয়ে হবে না। তখন আমি আইল্যাশ করলাম, ফেসিয়াল করলাম, বিউটি থেরাপি করলাম। তারপরে আমি নেইলস করলাম লাস্টে। নেইলস করে পরে আমি মিডিয়া মেকআপ কিন্তু অলরেডি আমি ওইটাও করছি। ওইটা আমার উইকলি ১ দিন করে ক্লাস, ওইটাও আমি করছি। সো আমার মিডিয়াতে এটা করার হচ্ছে যে আমার সবসময় মিডিয়ার প্রতি আমার একটা আগ্রহ আছে এবং আমি যেটা হয় সবসময় একটা ভালো লাগার জায়গা আছে। আর মেকআপ তো আমার সবসময় পছন্দ ছিল। সো আমি ভাবছি যে কেন না এটা নতুন কিছু আমি ট্রাই করি। মিডিয়া মেকআপ, এবং মেকআপের সাথে তো অন্য সবকিছুই আছে। ওগুলা তো আমি জানি সবকিছু এবং করিয়েছে। তো মিডিয়াটাও আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। যে আমাদের দেশের যে মেকআপ আর্টিস্টরা এত কষ্ট করে, ধরো আমরা যে দেখতাম সিনিয়র মেকআপ আর্টিস্টরা কি কষ্ট করে ওরা একটা ধরো ব্লাডের বানাইতো বা কোনো একটা জিনিস করতো, কত আটা ময়দা মেখে কিন্তু করে, বা রু আফজা দিয়ে করে। আমি সেদিন আমার টিচারকে বলতেছিলাম, তুমি ব্লাড এটা নিয়ে আসছো, জানো আমরা কিভাবে ব্লাড বানাই? রু আফজা দিয়ে। রু আফজা ও তো আর চিনে না রু আফজা কি। তো সো আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে। তারপর কেমোফ্লাজটা হচ্ছে যে তোমার যে কোনো জিনিস, একটা ট্যাটু সব এগুলা হাইড করে দেওয়া। হ্যাঁ, তারপরে এয়ার ব্রাশ আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। সো এইজন্য আমি এটা করছি। আমি পারলে লেভেল 4 টাও করব। তো এইগুলো করে তুমি এটা কি করে আমার ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিতে জয়েন করবা, না আমাদের ইন্ডাস্ট্রিকে সার্ভ করবা? আমার তো ইচ্ছা আছে, আমি এখনো জানি না। আমি যদি পারি এখানে ফার্স্ট স্টার্ট করব। তারপরে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমি আবার বাংলাদেশে যাই, ইনশাআল্লাহ করব। অবশ্যই করব। কারণ কেন আমাদের এই যে তুফান সিনেমাটা দেখছো, তুফানের জন্য ইয়ে থেকে মুম্বাই থেকে মেকআপ আর্টিস্ট আনা হয়েছে। হ্যাঁ, মুম্বাই থেকে। তো সেটাই আমি বলছি। হ্যাঁ, মুম্বাই থেকে আর্টিস্ট, এবং অনেক ঝামেলাও হয়েছে। আবার কার জানি দেখলাম কোন আর্টিস্টের ঝামেলাও হয়েছে, আসে নাই বা কিছু। তো সো আমাদের দেশের হতে পারে, করতে পারি। এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, এবং এত মজা লাগে আমরা যখন ক্লাস করব। ভালো পেমেন্ট দিয়ে আনছে বাইরে থেকে। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট বাইরে থেকে ভালো পেমেন্ট দিয়ে আনছে। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন না? অবশ্যই আমি যদি ভালো কিছু করতে পারি, অবশ্যই আমাদের মিডিয়ার জন্য কেন করব না? করা উচিত, এবং আমাদের মিডিয়াটা আরো বেশি বড় এবং আরো মানে হয় না, সুন্দর হওয়া উচিত। কেন বাইরে থেকে নিয়ে আসবে? বাংলাদেশের মানুষই যখন পারছে, কেন বাইরে থেকে নিয়ে আসবে? আমি দেখছি যে সবাই শুধু ওই ব্রাইডাল নিয়ে কাজ করে। তো ব্রাইডাল তো আছে, আমরা তো জানি ব্রাইডাল। সো অন্য আরেকটা কিছুতে কেন না? আমার কাছে এটা মনে হয়েছে। তুমি কি জানো এই যে এলিজা, একজন দীপজল সাহেবের মেয়ে, এলিজা সম্ভবত ওর নাম, উনিও বোধহয় এই এই সাবজেক্টের উপরে বোধহয় ইউএসএ তে, আই ডোন্ট নো, ওখানে আমি পড়ালেখা। আমি শুধু শুনেছি উনি মনে হয় মেকআপ আর্টিস্ট, বাট আমি জানি না উনি কিসের উপরে করেছে। হতে পারে, অনেক কিছু আছে বুঝছো এখানে সাবজেক্টের
মানে এত সাবজেক্ট, তুমি কোনটায় যেতে চাও, কি করতে চাও, এবং তোমাকে কিন্তু বসায় রাখবে না। তোমাকে ওরা ধরে নিয়ে যে কোনো একটা কোর্সে করায় তোমাকে কাজে লাগাই দিবে। তোমার বাহ! কাজ করতেই হবে। এটা হচ্ছে যে ওদের কথা, তুমি ছোট কাজ করো, বাট কাজ তোমাকে করতে হবে। বাহ! এবং ওদের টাকা হইলেও করবে। আমি জানো বারিস্তাও করছি, কফি, এবং ফ্রি ট্রেনিং ওরা করায়। এটা হচ্ছে যে তোমাকে একদম ওরা একটা এক্সপার্ট বানায় দেয়, বানায়ও এবার তুমি কাজ করো। সো বাহ! কেন আমি করব না? আমি এত এগুলা যদি অপরচুনিটি পাই, সো কেন তার না? মানে এই যে আমি কফির উপরে যে ছবিগুলো আঁকে ওটাও তুমি আঁকতে পারো? আমি এটা শিখছি, মাত্র শিখছি, বুঝছো? মাত্র শিখছি, এখনো অত ভালো করে পারি না। তবে আমার ৩ মাসের একটা ট্রেনিং আছে। ট্রেনিং প্লাস এটা জব অফার। এরা ৩ মাস আমাকে জব করাবে। আমাকে শিখাই দিবে যে ক্লায়েন্টদের সাথে আমরা কিভাবে এবং কিভাবে বারিস্টা করতে হয়। কিভাবে হাউ টু মানে ওয়ার্ক, তুমি যদি শপে কাজ করো। তো এই ৩ মাসে তারা আমাকে ছানু বানায় দিবে। তবে আমি শিখে ফেলছি, বাট ওইটা এখনো একটু কষ্ট হচ্ছে হ্যাঁ। আরকি। করে ফেলবো ইনশাআল্লাহ। আমি তুমি কি মিস করি। মিস করি না কোনো কিছু। তুমি কি ইয়েতে প্রোডাকশন এ এসেছিলে? প্রযোজনা করেছো কোনো নাটক? না, না, আমি প্রযোজনা, ডিরেকশন এগুলো আমি কখনো করিনি। নেক্সট কোনো প্ল্যান আছে? না, না, আপাতত এখন কিছু নাই। আপাতত আসলে আমার এখানে তো আমার বেশি দিন হয় নাই। মাত্র ৪ বছর হলো। এইখানে আমি আসলে আমার নিজেকে একটু, জায়গাটা একটু, অবস্থানটা একটু রেডি করছি, নিজেকে আচ্ছা, রেডি করছি। আরেকটু সময় টাইম লাগবে। প্রযোজনা বা ইয়েতে এখনই আমার কোনো ইয়ে নাই। আপু থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। আমি তোমার কাছে ৫ মিনিট চাইছিলাম, তুমি 45 মিনিটস দিছো। ও মাই গড! সময় হয়ে গেছে কিন্তু। আড্ডা দিতে খুব ছিল হ্যাঁ, নিশ্চয়ই তোমার অনেকদিন পরে আড্ডা দিলাম, এবং অনেক বছর পরে কিন্তু আমাকে অনেকে বলছিল আমি দেই নাই ইন্টারভিউ। আমি হঠাৎ করে আজকে দিয়ে দিলাম। ভালো লাগছে কিন্তু কথা বলতে। আসলে আমারও খুব ভালো লাগছে। কিন্তু তোমার নিশ্চয়ই অনেক কাজ আছে। অনেক হ্যাঁ, ঠিক শিডিউলটা অনেক আছে। টাফ। তোমাকে বের করে দিছো অল্প সময়। না, থ্যাংক ইউ। না। আমরা আড্ডাটা আরো একদিন করব ইনশাআল্লাহ সময় পেলে। আড্ডাটা ওকে। শেষ করব। শেষ করার আগে যদি তুমি কিছু বলতে চাও। আম সবাইকে আমার অনেক, অনেক শুভেচ্ছা, আর ভালো থাকবেন। আর আমাদের যে নাটকের ইন্ডাস্ট্রিটাকে আসলে আরো সুন্দর এবং ভালো করা উচিত, এবং খুবই, আমি দেখি কয়েকজন আর্টিস্ট ছাড়া কাজ করেন না। যে ক্যারেক্টার আর্টিস্ট আছে, যারা আছেন তারা অনেকেই কাজ করছেন এবং তারা খুব কষ্টে আছেন। আমি যা দেখি আরকি। প্লিজ তাদেরকে নিয়ে কাজ করেন এবং সবাইকে নিয়ে কাজ করেন। ফ্যামিলি ড্রামা বানান। এটা হচ্ছে আমার চাওয়া, এবং ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করেন, সুন্দর করেন। থ্যাংক এতটুকুই। ইউ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। এবং তুমি অনেক ভালো থাইকো। বাচ্চাটাকে আদর দিও। ওকে।